ছেলে, এ কথা আশা করি তুই কারোর সাথে আলোচনা করিসনি সুমাইয়া? এত বছর এই রাজ সিনার ভেতর দাফন করে রেখেছি, আর তুই তুই আজ আমাকে এই নিয়ে সাবধান করছিস? তবে আমার ছেলে যে 2 বছর বয়সে পাত হয়ে পড়ে মারা গেছে, এই গল্পটা অনেকেরই হজম হয়নি রে সুমাইয়া। তার ভয়টা তো সেখানেই। এই অনেকেটা কারা? আশা করি তাহা হইছে কেউ নয়। বলা মুশকিল। আফওয়া একবার ছড়াতে শুরু করলে জঙ্গলের আগুনের মতো ছড়াতে থাকে। হাওয়ার লোকের তো আর অভাব নেই। কারা হাওয়া দিচ্ছে জানি না। আচ্ছা, তোর মুখ ফসকে কখনো আছে? না না, তুই ইচ্ছে করে বলেছিস আমি সেই কথা তো বলছি না। যদি কখনো মুখ ফসকে বেরিয়ে যায় আর কি। মুখ ফসকে? আমার মুখ ফসকে? তাও আবার এত বছর পর? তুই এ কথা বললি কি করে আছে? সেই রাতে কে তোর পাশে এসে দাঁড়িয়েছিল? কে ফিরাজকে সেই রাতে? চুপ কর, চেঁচামেচি করিস না। চেঁচামেচি করিস না, চেঁচামেচি করিস না। ওই পাথরের দেয়ালগুলো না সব কথা শুনতে পায়, মনেও রাখে, হাওয়ার সাথে কানাকানিও করে। এটা ভুলে যাস কেন? ফিরাজ যতক্ষণ না গ্রামে এসে পৌঁছচ্ছে ততক্ষণ কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না রে সুমাইয়া। ফিরাজ একবার এসে গেলেই দেখবি আমাদের আর কোনো চিন্তা নেই, কারণ ফিরাজ তো এখন পুরো দস্তুর জওয়ান মার। তার শরীরে বইছে আসিস যোদ্ধার রক্ত। ইয়া আল্লাহ, পরবর্তীকার, ফিরাজকে তুমি নিয়ে এসো। ফিরাজকে তুমি আমার সামনে এনে হাজির করো মেহেরবান। জামিলের গানই বলে দেবে ফিরাজ এসেছে কি আসেনি। ও, তুই বুঝি ফিরাজের আসার খবরটা জামিলকে গান দিয়ে জানাতে বলেছিস? ওই যে তহসিলদারদের দপ্তরের সামনে উঁচু পাথরের টিলাটা আছে, আমি ওইখানে ওকে চিৎকার করে জামিলকে গান গাইতে বলেছি। জামিলের গানই বলে দেবে ফিরাজ এসেছে, ফিরাজ এসেছে, ফিরাজ, ফিরাজ। শান্ত হ, শান্ত হ। এত উত্তেজিত, এত উতলা হোস না। জানি অনেক ইন্তজার করেছিস তুই, অনেক যন্ত্রণা সহ্য করেছিস এই 17 বছরে। না না, আমি উতলা হইনি, আমি কমজোরও হইনি, আর না তো আমি কাউকে ভয় পাচ্ছি আজ। বেশক আফসিন, বেশক। তুই তুই কেন ভয় পাবি? কেন ভয় পাবি? আজ তো সব ভয়, সব যন্ত্রণা দূর করতেই তো সে আসছে। ফিরাজ, সেই সেই ছোট্ট ফিরাজ, আজও মনে পড়ে সেই ছোট্ট বছরের ফিরাজ। রেশমি কাপড়ে মুড়িয়ে কিছু ফলের নিচে লুকিয়ে আমি রাতের অন্ধকারে পাচার করেছিলাম। গ্রামের সীমানা পেরিয়ে স্টেশনে পৌঁছে বসেছিলাম সারা রাত। তারপর ভোরের আলো ফোটার আগে ট্রেন ধরে সোজা বাইরে।
অচেনা ভাইয়ের নাম। ঝুড়ির মধ্যে একটা চিঠিও ছিল ভাইয়ের জন্য। ভাইকে চিঠিতে লিখে দিয়েছিলাম, বড় হয়ে সে যেন ফিরাজকে একটা পোক্ত কষাই তৈরি করে, এমন কষাই যে ছুরি চালানোতে ওর থেকে মাহের ইনসান কায়রোতে যেন আর কেউ না হয়। তোর ভাই কিন্তু সে কথা রাখেনি আফসিন। ফিরাজ বসাই হলো কথা। আমার ভাইকে দোষ দেব। সে চেষ্টা করেছে, 7 বছর হতে না হতেই ফিরাজকে কষাইয়ের দোকানে কাজেও লাগানো হয়েছিল, কিন্তু ফিরাজই তো পালানো সেখান থেকে। অনেক বছর পর আর আজহার বিশ্ববিদ্যালয় থেকে একখানা চিঠি আমি তো শোনা হ্যাঁ না, আজিজদের মধ্যে কেউ এই প্রথম বোধহয় ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জানিস না, ওই কত সাহস। যখন কায়রো তোর সঙ্গে আমার দেখা, দেখি মাথায় ইয়াব বড় একটা পাগড়ি, গায়ে ধপধপে সাদা আবায়া, দেখে মনে হচ্ছিল যেন কায়রোর কোনো আমির ছিল। তোকে তোর আব্বু যদি এই দেশে দেখতো রে ফিরাজ, তোর আব্বুর স্যার উঁচা হয়ে যেত, সিনা চড়া হয়ে যেত, তোকে সে তার কাঁধে বসিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো আর চিল্লা চিল্লাকে সবাইকে বলতো, सब देखो मेरे बेटे फिराज को देखो, ये मेरा बेटा है मुस्तफा आजिज इसका बेटा। কিন্তু শয়তান মুরাদাওয়েস তাকে সেটা দেখতে, औलाद যখন বাপের কাঁধার বরাবর হয় তার যে কি খুশি লাগে। ফিরাজের আব্বু সেটা পেল না রে, পেল না। ফিরাজের কসাই হওয়াটা দরকার ছিল আফসিন। ছুরিটা কিভাবে চালাতে হয় সে যেন সেটা ভুলে না যায়। ভুলবে না সুমাইয়া, ফিরাজ সেটা কিছুতেই ভুলবে না। উম্মীদ হারিস না, উম্মীদ কায়েম রাখ। ফিরাজকে দেখলেই বুঝবি সে এখন পুরা দস্তুর জওয়ান নয়, পাক্কা আসিছে যোদ্ধা। শহরের জীবন ছেড়ে আল আজহার ছেড়ে এই বিরাট গ্রামে কি সে আসবে? আসতে তাকে হবে না, ভুলে যাস না এই মৃত্যুতেই তার জন্ম। এই মৃত্যুর টান, রক্তের ডাক সে অস্বীকার করে কি করে? জানি না রে, ভয় হয় কায়রোর শোর সারাবাতে সে আওয়াজ হারিয়ে যাবে না তো আফসিন। চিন্তা হচ্ছে ট্রেন ছেড়ে চলে গেল অথচ জামিলের গান এখনো শোনা গেল না। আজ যদি না আসে রে সুমাইয়া, আর কবে আসবে আমার মাইয়াতে? আফসিন আর কত ইন্তজার করবো আমরা বলতে পারি সুমাইয়া? আফসিন আর কত আফসিন আর কত शांत हो जा ইন্তজার করবো? शांत हो जा, खुद को संभाल बहन, खुद को संभाल। शांत हो जा शांत हो जा शांत हो जा शांत हो जा शांत हो जा। السلام عليك يا رسول الله। জমি গান গেছে আফসিন,
खुदा, तेरा लाख लाख शुक्र खुदा, तेरा लाख लाख शुक्र, तेरा लाख लाख शुक्र। সামির গান গাচ্ছে। আজ আজ আজিজিসদের সমস্ত মৃত পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জ্বলবে পবিত্র দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তাদেরই উদ্দেশ্যে সব থেকে উমদা জানোয়ারগুলো হবে। मुबारक हो आपसे, मुबारक हो। तुझे तुझे भी मुबारक हो सुमैया, तुझे भी, तुझे भी। আমি যাই আপসে, কোথায় আমি যাই, কোথায়? আরে সবকিছু ব্যবস্থা করতে হবে আপসে। আমি যাই সুমাইয়া, সুমাইয়া দাঁড়া, দাঁড়া। কি হলো? এখন এখন সব করতে গেলে জানাজানি হয়ে যাবে। কি? এখনো তো অনেক অনেক কাজ বাকি। দুয়ামাং দুয়ামাং মোরা তাওয়িস, আজ তোর সমস্ত কৃতকর্মের জন্য তুই আল্লাহর কাছে দুয়ামাং। তোর দিন এবার শেষ। আজ তোর কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন। আরে চাচি যান, দেখো কাকে নিয়ে এসেছি। अरे अरे ऐसे तड़पो मत, मिल लो अपने बेटे से, जाओ जाओ। চাচি যান, কেমন আছো? আমরা কেমন থাকতে পারি বেটা? তোর থেকে ভালো কে জানবে বেটা, কে জানবে? কিন্তু তুই এসেছিস আল্লাহর ফেরেশতা হয়ে। এখন সবকিছু ঠিক হয়ে যাবে বেটা, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। আরে আমি বিরাট কত দূরের থেকে এসেছি, না হয় এবার একটু বিশ্রাম নিই। আমরা চলো বাড়ি চলি। যাচ্ছি বেটা, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তোরা কথা বল, আমি যাই, আসছি আসছি আসছি। খুদা হাফিজ চাচি যান। খুদা হাফিজ বেটা, খুদা হাফিজ ভাইজান। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চল বেটা, খুদা হাফেজ চাচি যান। চল বেটা, চলো 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 আমি। চল। আচ্ছা চাচি যান, আমার কিন্তু এসো, হ্যাঁ, বেশি দেরি করো না। কিছু খাবে বিরাজ? না, আমি ট্রেনে খেয়েছি। সে তো অনেকক্ষণ হয়েছে বেটা, সে খাবার কি এখনো পেটে থাকে নাকি? আমি আচ্ছা এই তো কিছুক্ষণ আগে ট্রেনে কিমা রুটি ডিম এসব খেলাম। তুমি এমন করছো আমি যেন কায়রো থেকে আমি এখানে শুধু খেতেই এসেছি। হ্যাঁ, সে তো তুই আসিসনি আমি জানি। তো মায়ের মতো কেন আমি আজ এসেছি একটা একটা মহান কাজে, একটা একটা মহান কাজে। বেশ বেশ ফিরাস, মোহন কাজ তো বটে। না, আমি তোকে কিছু জিনিস দেবো। আমি তোকে কিছু জিনিস দেবো। আমি আসছি 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 আসছি। আচ্ছা আমি একটু দাঁড়াও। আমি দেশ জুড়ে দারিদ্র্যের সেই একই ছবি, কোথাও যেন কোনো পরিবর্তন নেই। সেই গরু ভেড়ার মলমূত্র ছড়ানো চারিদিকে। মানুষ আর জানোয়ার দুজনেই যেন জানোয়ারের মতন জীবন অতিবাহিত করে চলেছে। এই নোংরা জল, ভুট্টার
খড় দিয়ে ছাওয়া ঘরের ছাদ। দেওয়াল থেকে পাথর খসে পড়ছে। ধুস। না না না, এটা কি মানুষের জীবন? হ্যাঁ, এটা কি আমি? হ্যাঁ, 17 বছর ধরে এটাকে আগলে রেখেছি। তা তো বুঝলাম, কিন্তু এটা কি? হ্যাঁ, এ হচ্ছে সেই জাইন কা থেলা, যার মধ্যে করে তোর আব্বুল লাশ পড়ে পাঠিয়েছিল ওই শয়তান মোরা তাওগিস। এই যে এই খানাটা দেখছিস পিরাজ, এই খানাটা এর মধ্যে কি ছিল জানিস? তোর আব্বুর কাটা স্যার, আর বাকি শরীরটাকে বটি বটি করে কেটে এই ব্যাগে ভরে ব্যাগটা তোর আব্বুরই একটা পোষার জানোয়ারের পিঠে করে পাঠিয়ে দিয়েছিল তোর তাওগিস। এই সেই খঞ্জর যেটা দিয়ে দেখতে পাচ্ছিস ফিরাজ, তোর আব্বুর রক্ত, তোর আব্বুর খুনের থাপ্পা এখনো লেগে আছে এই ছুরিটাতে। আমি সাফ করি কেন জানিস? খুন ধুয়ে দিলেও অতীতকে তো ধুয়ে দেওয়া যায় না। যে পোষা জানোয়ারটা তোর আব্বুর লাশটাকে বয়ে এনেছিল, সেও বোধহয় জানতো যে পিঠে করে কে বয়ে এনেছে। দেখি উঠোনের এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে বেসুবা জানোয়ারটা, আর তার চোখের কোণে চিপচিপ করছে আঁসু। আমি ওই খুনের কোনো তফতিশ হয়েছিল? তাফতিশ? হ্যাঁ, থানায় বা জেলা আদালতে ওই খুনের কোনো শিকায়ত দর্জ করা হয়েছিল? আদালত? থানায় গিয়ে শিকায়ত করবো আমি? আজিজ সর্দার মোস্তফা আজিজের বেগম আফসিন? আজিজ ইসলাম আজ অবধি কোনোদিন তাদের হুকুমতের কাছে গিয়ে শিকায়ত করেছে? তাও ইচ্ছা করেছে? এখানে আমাদের নিজেদের কানুন চলে ফিরাজ, নিজেদের আজিজ ইসলামের কানুন। আমি এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ থানা হাকিম কেউ এলো না তার তফতিশ করতে। কেন আসবে না? কোথা থেকে খবর পেয়ে ঠিক এসে গেছিল, কিন্তু আমি সব বলে দিয়েছি, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু দেখি না, এমনকি তোর আব্বুর লাশ পর্যন্ত না। তারপর সব শান্ত হলে গভীর রাতে আমরা চাচি গিয়ে তোর আব্বুর লাশের টুকরোগুলোকে দাফন করে এসেছি। যাতে একদিন তুমি এই কাজের বদলা নিতে পারো, তাই তো? ঠিক তাই, ঠিক তাই। আর সেটা এই ছুরিটা দিয়ে, যেটা দিয়ে তোর আব্বুকে তুমি বটি বটি কাটা হয়েছিল। তুমি মরাত কাহাউইস এখন কোথায়?
নাই বা কেন? আমি তো তাকে বাঁচিয়ে রেখেছি। তার মানে এমন কোনো মসজিদ নেই, এমন কোনো দরগা নেই যার পায়ে আমি মাথা কুটে বলি। এমন কোনো পীর মলবি পবিত্র আত্মা নেই যার মৃত্যুতে আমি মাথা রগড়াই। একটাই প্রার্থনা করছি আল্লাহর কাছে, আল্লাহ ওকে তুমি বাঁচিয়ে রাখো। ওই শয়তানটাকে মরতে দিও না পরবর্তীকার। ওকে তুমি জিন্দা রাখো, তন্দুরুস্ত রাখো, যতক্ষণ পর্যন্ত না আমার ফিরাজ ফিরে আসে। আচ্ছা তুমি ঠিক জানো যে মরাত্তা হয়েছে সেই লোক যে নিজে হাতে আমার আব্বুকে খুন করেছে? বেশক বেশক ফিরাজ, কারণ মোরাদ বিশ্বাস করে তোর আব্বুই নাকি অতীতে মোরাদের বাবাকে খুন করেছিল, আর তারই আমি আব্বু কি সত্যি মরাদের বাপকে খুন করেছিল? বলতে পারবো না, এটা সব আল্লাহ জানে। কবে থেকে চলছে এই খুনোখুনির সিলসিলা? আমরা তো জানি না। আমরা সবাই শুধু এটাই জানি যে বহুদিন ধরে বয়ে চলেছে আজিজ আর তাওয়িজদের মধ্যে খুন কাদের। খুন আর খুন। কেন যে মানুষ এত খুন বহায়? আচ্ছা খুন দিয়ে তো দুশ্মনী শিখা যায়, কিন্তু জমিতে আনাজ তো ওখানে যায় না। কেন? তোর আব্বুর মৃত্যুর পরে বল হয় সব, কিন্তু আমি তাকে বাঁচিয়ে রেখেছি আমার মনের মধ্যে। রুটি পাকানো শেষ হলে চুলহা যেমন অঙ্গানে চলতে থাকে, ঠিক তেমনিভাবে চলেছি আমি প্রতি রাতে একা। আর ইন্তজার করেছি আজকে এই রাতটার জন্য। আচ্ছা আমাদের কোনো ওয়ারিস আছে? হ্যাঁ, আছে একটা, ওই 13-14 বছর ছিল। তার মানে আমারও জীবন আর 3-4 বছর। কেন? কারণ মহারাজের ওই ছোট্ট ছেলেটার একটা হাট্টা কাট্টা জওয়ান মার্চ হতে তো 3-4 বছরের বেশি লাগার কথা নয়। সে তো বড় হয়ে আমার সঙ্গে তাই করবে যা আজ আমি তার বাপের সঙ্গে করতে চলেছি। তুই কি তো জানের ফিকার করছিস ফিরাজ? তুমি করো না? হ্যাঁ তুমি করো না আমার জানের ফিকার? আল্লাহ জানে বেটা, তোর শরীরের প্রতিটি কণা, মাথার প্রতিটা চুল আমার কতটা আজিজ। তুই ছাড়া আমাদের জীবনে আর কে আছে ফিরাজ? 17 বছর হয়ে গেছে ফিরাজ, তোর আব্বুর এখনো শেষকৃত্য হয়নি। ওই দেখ তোর আব্বুর জানাজা পড়ে আছে ওইখানে, আর তাকে ঘিরে ধরে বসে রয়েছে মায়ুস আজিজেসরা। তারা সবাই অপেক্ষা করছে সেই খাস মুহূর্তটা। মোরা তাওয়িজে খতম হয়ে যাওয়ার মুহূর্তটা। তারপর তোর আব্বুর আত্মার উদ্দেশ্যে শুরু হবে প্রার্থনা, শুরু হবে সালাহ। 17 বছর পর তোর আব্বুর আত্মা মুক্তি পাবে আজ। আচ্ছা মরাদ তাওয়িজকে আমি চিনব কি করে? জামিল তোকে চিনিয়ে দেবে। এখন থেকে মোরা তাওয়িজ যতক্ষণ বেঁচে রয়েছে তার প্রতিটা মুহূর্ত হবে তাকে আমাদের দেওয়ার কর্তব্য।
তার জীবনের প্রতিটা ক্ষণ, হৃৎপিণ্ডের প্রতিটা ধাক্কা সে যে আমাদেরই প্রাণ শক্তি নিয়ে তৈরি হচ্ছে ফিরাজ। সে যতক্ষণ বেঁচে রয়েছে আমরা ওই এক পা করে ওই কবরের দিকে এগিয়ে চলেছি। আমার দিকে তাকিয়ে দেখ ফিরাজ, তোর আম্মির দিকে একবার তাকিয়ে দেখ। এই 17 বছরে আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এই 17 বছর আমি এক খন্ডারের মতন জীবনটাকে বয়ে নিয়ে চলেছি। খন্ডারের এক একটা টুকরোকে সরিয়ে দেখ, দেখতে পাবি আমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলো সমস্তই মুখ থুবড়ে পড়ে রয়েছে। এই সমস্ত কিছুর বদলা চাই ফিরাজ, প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। প্রতিশোধ, ইন্তেকাম, এমনি বদলা। এই প্রতিশোধের রাস্তায় যাকে চলতে হয়, না জানি কত রক্ত, কত খুন তাকে তার পায়ে ছড়াতে হয়। প্রতিশোধ। আচ্ছা, আমাকে একটু বেরোতে হবে। গ্রামের মানুষগুলোদের সঙ্গে কয়েকটা কথা বলতে হবে। কি? তার মানে কি? কি বলবি তুই? যে তুই মোস্তফা আজিজের ছেলে, যে কিনা 2 বছর বয়সে পাতকুই পড়ে গিয়ে মারা গেছে, তোর আম্মি তোকে এখানে নিয়ে এসেছে তোর আব্বু? না, আমি এসব কিচ্ছু বলবো। আর কি বলার আছে ফিরাজ আমাদের? আমি তাদের সেই কথাটাই বলবো যেটা বলতে আমি এত দূর থেকে এখানে এসেছি। কি বলবি তুই? হ্যাঁ? কি বলবি? আমি তাদের বলবো যে এত বছর আমি এদের প্রত্যেককে ছেড়ে থেকেছি, কিন্তু বিশ্বাস করো আপনি প্রতিটি মাইল, প্রতিটি মুহূর্ত আমি শুধু এদেরই কথা ভেবেছি। আলাদা পড়াশোনা করার ফাঁকে ফাঁকে যখনই আমরা সবাই এক জায়গায় হতাম, রেডিওতে দেশ বিদেশের খবরের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের ওইসব লাচার গরিব মানুষগুলোদের কথা ভাবতাম। প্রত্যেকটা দিন শুধু একটাই কথা মনে হতো যে কবে আমাদের এই মানুষগুলো সত্যিকারের ইনসানের মতো বাঁচতে শুরু করবে। এখন ভাবো তো, এখানে শহরে মানুষ কেমন ইজ্জতের সঙ্গে বেঁচে আছে, আর সেই একই দেশের গ্রামের মানুষগুলোকে কি দুর্দশা। একটা পরিষ্কার বাড়ি যেখানে মানুষ আর জানোয়ারকে একসঙ্গে বসে খাবার খেতে হয় না, যেখানে একটা ঘর দিয়ে মাথা বাঁচাতে হয় না, তার বদলে প্রত্যেকটা বাড়িতে থাকবে পাকা ইটের দেওয়াল, নোংরা পাতকুয়োর জল নয়, আর বদলে পরিষ্কার কলের জল আসবে প্রত্যেকটা বাড়িতে। ওই ধোয়া ভরা লণ্ঠনের আলোর বদলে এখন ভাবো তো, বিজলির আলোতে ঝকমক করে উঠবে গ্রামের রাস্তাঘাট। আমি আমাদের এসব গরিব লাচার মানুষগুলো দেখি কিছুক্ষণ কিসের কথা বলছিস ফিরাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানুষের মৌলিক অধিকারের কথা, তাদের মুক্তির কথা, এসব কথা তো প্রত্যেকটা মানুষের জানা খুব দরকার। আমরা যারা আল-আজহার বা অন্যান্য বড় বড় শহরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এই তো তাদের জিম্মেদারি ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে তাদের হাকের কথা, তাদের ইজ্জতের কথা বলে দেওয়া।
তাদের তাদের চোখ খুলে দেওয়ার। গ্রামের মানুষগুলোকে এক হতে হবে। আপনি গ্রামে সমবায় তৈরি হবে। যাদের ক্ষমতা থাকবে তারা খাজনা ভরবে, সেই খাজনার টাকায় গড়ে উঠবে গ্রামের রাস্তাঘাট, পুল, ইমারত, যা সবার কাছে লাগবে। সবার। আমি এই লড়াই যে গরিবে গরিবে নয়, আপনি গরিবের লড়াই গরিবের বিরুদ্ধে। অনেক জরুরি কাজ রয়েছে, যার জন্য তুই এখানে। আমি মানুষের উত্থানের থেকে জরুরি কাজ আর কিচ্ছু হতে পারে না। আমার সঙ্গে ভিতরে অনেক কাজ আছে। ভাই, অজ্ঞতার বিরুদ্ধে আমাকে লড়াই করবার শক্তি দাও। আমার কথা কাজে যাচ্ছে না ফিরাজ। আমি তোমাকে আজকে করে বোঝাই যে আজ আমার এখানে আসা আল্লাহর নির্দেশে। বিশ্বাস করো, তোমাদের প্রত্যেকের জন্য একটা নতুন দিনের বার্তা নিয়ে। 17 বছর ধরে যে জীবনটাকে আমি টেনে নিয়ে চলেছি ফিরাজ, সেও তো কোনো জীবন নয়, একটা শব্দেও হয়ে ওই মৃতের মিছিলে হেঁটে চলেছি। আচ্ছা, আমি তোমাকে আজ কি করে বোঝাবো আজ যে নিজের কাছে যাস না ফিরাজ, আমি আর কিছু বুঝতেও চাই না। হাতিয়ার ধর ফিরাজ, হাতিয়ার ধর, হাতিয়ার ধর। আমি হাতিয়ার করবো না। আমি করবো না। কি বললি তুই? হ্যাঁ? আমি হাতিয়ার করবো না। খুনটা এসব কি বললি তুই? আমায় মাফ করো। আমায় তুমি মাফ করো। আমি ইতিহাস বলবো না। খুনটা তুই না, আমি করবি না? না, আমি পারবো না। আর তোর আব্বুর খুন? হ্যাঁ? আর তোর আব্বুর খুন? তোর রক্তের হিসেব কে নেবে? কে নেবে তোর? তুমি পারতে আপুরপুরের আপুরপুরের বিচার করা জিম্মেদারি যাদের ছিল, ওই থানা, ওই হাকিম, তাদেরকে তুমি অন্ধকারে রেখেছো এত বছর ধরে। আর তোর আব্বুর খুন? হ্যাঁ? আমি বিশ্বাস করো, আমি জানি এই 17 বছর তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি যে সেই ফিরাজ নই যে আরেকটা মানুষকে খুন করতে পারে। আপনি 17 বছর তোর আব্বুর খুনের আমি এই দুশ্মনী সিলসিলা মরাদের মৃত্যুতে তুমি থাকবে না। তুমি যদি তার বদলে আমাকে এখন কিছু করতে বলতে, যাতে শুধু তোমার নয় এই এলাকার প্রত্যেকটা মানুষের যন্ত্রণা দূর হতো, বিশ্বাস করো আমি করতাম। কিন্তু এই কাজটা আব্বুর খুন। একটা কথা শোনো। 17 বছর 17 বছর তোর আব্বুর খুন। আমি কি হলো তোমার? আমি একটা চুপটা আমি চোখটা খুলো একবার। আমি কে তুই? তোমার বেটা ফিরাজ। मेरा बेटा मेरा वाला नहीं, कभी नहीं। আমি তোর আম্মি নই, আমার কোনো
এটা নেই, কোনোদিন ছিল না। আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না। निकल जा, निकल जा तू এক্ষুনি, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা তুই। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, এখানে তোর কোনো জায়গা নেই। गिरे पड़े तेरे मुंह में, अल्लाह का कहर टूट पड़े तेरे ऊपर। बेरिए जा তুই। खबरदार आगे बढ़ने की कोशिश भी मत करना। মনে রাখিস, এখনো আজিজ ইস্তের মধ্যে কিছু মার্দ বেঁচে রয়েছে। তুই ভাবছিস নামাজ? আমার ঘরে, আজিজ ইস্তের ঘরে কোনো নামাজ কায়ারের জায়গা নেই। নিকাল যা, নিকাল যা তুই, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। ঠিক আছে, ঠিক আছে, যদি তুমি তাই চাও তাহলে আমি চলে যাচ্ছি। তবে কি জানো তো, আমি একবার মাথা ঠান্ডা হলে কায়রোতে এসো, বিশ্বাস করো তোমাকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলবো। अल्लाह तुम्हारे दिल को ठंडा पहुंचाए। खुदा हाफिज। সমস্ত মৃত পূর্বপুরুষদের অপমান করেছে। হে আমাদের আজিজদের মৃত পূর্বপুরুষগণ, তোমরা আমায় ক্ষমা করো। হে আমাদের
লাগছে কেন? এই শোনো না, দূর থেকে শুনলাম কাকে যেন চিৎকার করে একদম বকাবকি করছিলে। ছেলেকে বকছিলে বুঝি? তোমার ছেলেকে তো দেখছি না। চাচি, তোমার বেটা কোথায়? আমার কোনো বেটা নেই, কোনো দিন ছিল না। আল্লাহ আমাকে বেয়ালাত করে দুনিয়ায় পাঠিয়েছে জামিন। কি বলছো এসব? যা তুই শুনবি, যদি কোনোদিন থেকেও থাকে, মরে গেছে সে। ও ও ঝগড়া হয়েছে বুঝি মা ছেলেতে? ঝগড়া হয়েছে? মন খারাপ করো না চাচি, এইসব তো লেগেই থাকে মা ছেলেতে। আমাকে আর আম্মিকেই দেখো, দিনে মোটামুটি 5 বার করে ঝগড়া হয়। আমি তো আম্মিকে বলি, লড়াই ঝগড়া খুব ভালো কসরত আম্মি। তোমার তো বয়স হয়েছে আর হজম শক্তিও কমে গেছে, তা খুব জোর লাগাकर लड़ा करो मेरे साथ। 2-4 रोटी तो ज्यादा हजम हो ही जाती है। জামিন, मुझे तंग मत कर। তা চাচি, ফিরাজ কি পাশের ঘরে রাগ করে শুয়ে আছে নাকি? নয় থাক, আমি ডেকে আনছি। ফিরাজ, এই ফিরাজ! ফিরাজ কবরে। জানাব শোনা बोल रही हो चाची নিজে বেটার সম্বন্ধে? ঠিকই বলছি, ঠিকই বলছি। হে আল্লাহ, এমন সন্তান জন্ম দেওয়ার আগে আমার এই কোক পেটে মত কেন হলো না আল্লাহ? মত কেন হলো না? মত কেন হলো না? চাচি, চাচি ফিরাজ কোথায়? ফিরাজের কি হয়েছে? চলে গেছে, চলে গেছে সে। চলে গেছে? কোথায় চলে গেছে? যেখান থেকে এসেছিল সেখানে, কায়রো, আল আজহার। কেন? সে তার বাপের খুনের বদলা নিতে ইনকার করেছে। সে মোরাদ দাওয়িসকে মারতে ইনকার করেছে। আম্মি সহি থি। কাল রাত করে বাড়ি যাবার পথে আম্মি বলেছিল এই কথা। কি বলেছি? বলেছিল, জামিল, ফিরাজকে দেখে কিন্তু মনে হয় না ও মওরাত তাওয়াইসের মুখে ছোড়া বসাতে পারবে। কায়া কায়া, ছি ছি, আমাদের রক্ত থেকে এমন কমজোর ইনসানের জন্ম হয় কি করে জামিন? আজিজ ইসদের ঘরে এমন কমজোর মর্দ পয়দা হয় কি করে? ছি 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 चाची, ছি। धीरज रखो, धीरज रखो चाची। देखना, अल्लाह कुछ ना कुछ तो जरूर करेगा। জামিল, জামিল, তুই এখন আমাদের ভরসা। জামিল, তুই আমাদের ভরসা। আমি কেন না জামিল? তুইও তো এই পরিবারেরই ছেলে। কিন্তু ছেলের বদলে ভাতিজা। কেন না? যা করার কথা ছিল তার কাছে এটা ছিল মৃত্যু। মনটা চাইছে, সে সেই ঋণ ছুঁতে অস্বীকার করেছে। অথচ তার অনুশোচনা নেই, কোনো সন্দেহ নেই। চাচি মনে করো না ফিরাজ নেই। ফিরাজ ছিল না কোনোদিন। কি করে মনে পড়ে যাবে? কি করে মনে পড়ে? ও তো বেঁচে আছে। ও যে বেঁচে আছে সেটা এতদিন না হলেও এবার তো সবাই জেনেছে। হয়তো স্টেশনে এতক্ষণ খবরটা ছড়িয়ে গেছে। এরপর সমস্ত গ্রাম থেকে চিলা থেকে মহকুমা। ছি, 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 ছি। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে জামিল, আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কিন্তু চাচি, আমাদের কাছে মেনে নেওয়া ছাড়াও তো আর কোনো উপায় নেই। সব মেনে নেওয়া যায় সামিল, কিন্তু অপমান নয়। লোকে যখন জানবে যে এমন অপদার্থ ছেলের আমি জন্ম দিয়েছি যে তার বাপের খুনের বদলা নিতে জানি না, থুতু করবে সবাই। কি করে মুখ দেখাবো আমি গ্রামের লোকেদের কাছে, সমস্ত আজিজ ইসদের কাছে? ছি, 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 ছি। কি ভাত্তা গালি দিয়ে গেল ছেলেটা। এই পক্ষে, এই পক্ষে, এই পক্ষে, এই মানুষ, এই মানুষকে আমি ধরেছিলাম শয়তানটাকে। এই মানুষ, মানুষ,
समर्थ है? কি চাও তুমি চাচি? কি বলতে চাইছো? তোকে তোর ভাইয়ের কলঙ্ক ধুতে হবে। ফিরাজের কলম। হ্যাঁ, হ্যাঁ, ফিরাজের। তার মাফিরের কলঙ্ক, সমস্ত আসির দেশদের কলঙ্ক। मगर चाची मेरी बात तो सुनो। ধর, জামিন ধর, জামিন ধর এটাকে, ধর জামিন, জামিন ধর ছুরিটাকে, জামিন ধর। खत्म कर, खत्म कर फिराज के। চাচি ফিরাজকে? এই ছুরিটা নিয়ে এরপর ওপর করে দে ফিরাজের সিনা। কিন্তু চাচি নিজের বেটাকে তুমি কেন? তুই তো বলেছিস যে চাচি মনে কর ফিরাজ নেই, ফিরাজ ছিল না কোনোদিন। उसे मौत के घर उतार दे जमीन। मगर चाची मेरी बात तो सुनो। কিচ্ছু বুঝতে পারছো না তুমি কি করছো আর কেন করছো? আমি কি করছি, আমি কি বলছি, আমি ভালো করে জানি। খতম কর ফিরাজকে, আমার জন্য, ফিরাজের নিজের জন্য ফিরাজকে খতম কর। ফিরাজের নিজের জন্য ফিরাজকে? হ্যাঁ, ও একটা অহিংসা, যে তার নিজের বাপের খুনের বদলা নিতে জানে। এই পরিচয় থেকে বেঁচে থাকতে হবে না জামিন, এর থেকে ওর মত অনেক অনেক বেশি ভালো। কিন্তু চাচি ফিরাজ আমার ভাই, আমার আপন চাচার ছেলে। মনে করো না সেই ছোটবেলা থেকে ওকে ক্ষত করে কোলে করে ঘাটে চড়িয়ে সারা গ্রামে ঘুরে বেরিয়েছি চাচি। ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা জামিন, সব কিছু ভুলে যা। তুই যদি সাচ্চা মত বসে তো খতম কর ফিরাজকে। ওর জন্য আমাদের মাথা হেঁটুতে দিস না, সমস্ত আজিজ ইস্তের মাথা হেঁটুতে দিস না। ও যদি এর পরেও যদি ফিরাজ বেঁচে থাকে, লোকে তোর গায়ে কি বলবে? এক নামাজ আর এক নামাজদের পেছনে গিয়ে লুকিয়েছে। এক নামার্থ আরেক নামার্থের পেছনে গিয়ে লুকিয়েছে। হ্যাঁ, তুই যদি এর কোনো প্রতিকার না করিস, লোক তাই বলবে স্যার। যতদিন যতদিন তুই বেঁচে থাকবি, বাচ্চা বুড়ো সবাই তোর দিকে আঙুল তুলে বলবে, ওই দেখো, ওই দেখো, নামাজ, 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 নামাজ। বাস করে চাচি, বাস করে। দে ছুরিটা দে, পাথরে ছুরিটাকে শান দিয়ে নিয়ে আসি। না না চাচি, আমাদের কাছে আর সময় নেই। এই আসার তো সময় হয়ে এসছে। এখনই না বেরোলে আমরা কিন্তু ফিরাজকে ধরতে পারবো না। চাচি আমি যাই, চাচি আমি যাই। চাচি যদি আমি ফিরাজকে ধরতে পারি আর যদি এই কাজে সফল হই, তাহলে ঠিক একইভাবে ওই টিলার উপর থেকে আমি গান গিয়ে জানিয়ে দেবো। গান শুনলেই বুঝতে পারবে চাচি ফিরাজ শেষ, ফিরাজ শেষ, ফিরাজ শেষ চাচি, ফিরাজ শেষ।
ফিরাজের জন্য উটের দুধ আর খেজুর দিয়ে ক্ষীর বানিয়েছিলাম। দাঁড়া, রেখে আসছি। কিন্তু তুই একা এখানে বসে কি করছিস? কি রে? তোর মুখটা এমন কেন? কার কি হয়েছে আফসিন? এখানে কারো মৃত্যু হয়েছে সুমাই। মৃত্যু? কি যা তা বলছিস তুই? কার মৃত্যু? ফিরাজের। কি বললি? ফিরাজ? মানে আমাদের ছেলে ফিরাজ? আমার কোনো ছেলে নেই। যে ছিল সে কবরের মিট্টিতে মিশে গেছে। কি আনাপশানা বলছিস তুই? হ্যাঁ, ঠিক করে বল, ঠিক করে বল। ফিরাজ কোথায়? ঠিক করে বল। চলে গেছে, চলে গেছে সে। নিজের বাপের খুনের বদলা না নিয়ে পালিয়েছে সে। আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। জানতাম, জানতাম এরকমই কিছু একটা হবে। জানি এত দিন এত বছর পর বাড়িতে এসে কি বললো জানি? সে নাকি এখানে এক মহান কাজে এসেছে। সে নাকি এই গ্রামে ক্রান্তি আনতে চায়, সভ্যতার আলো জ্বালাতে চায়, পাকা বাড়ি, পাকা সড়ক, বিজলির আলো, শিক্ষার জোট জ্বালাতে চায় সে। আমরা নাকি সব জানোয়ারের মতন জীবন যাপন করি। এই জিন্দেগি নাকি ইনসানের জিন্দেগি নয়। তার ওই কায়রোর মানুষরাই নাকি শুধু সভ্য। থুতু ফেলি এমন সভ্যতার মুখে, যে সভ্যতা ইনসানকে বুজদিল বানায়। সেদিন ফিরাজের চিঠিটা শোনার পর থেকেই আমার দিল আমাকে কিছু বলছে। আমি না শোনার ভান করে সেদিন মুখ ঘুরিয়ে রেখেছিলাম। কায়রোর সংসার আবার রক্তের দাগ সত্যি হারিয়ে গেল রে সুমাইয়া। সত্যি সত্যি লাগে। চুপ हो जा, चुप हो जा अफसीन, चुप हो जा। खुद को संभाल बहन, खुद को संभाल। হে শুধু তোর নয় আফসিন, সমস্ত আজিজিসদের বদনসিবের দিন আজ, সমস্ত আজিজিসদের বদনসিবের দিন। চুপ हो जा। তোর মন কি বলে সুমাইয়া? কিছু কিছু শুনতে পাচ্ছিস? কিছু শুনতে পাচ্ছিস সুমাইয়া? হ্যাঁ, শোন না, শোন ভালো করে শোন। ঠিকই শোনার কথা, ঠিক শুনতে পাবি। শোন না, শোন ভালো করে শোন। দূর থেকে ভেসে আসবে গান, জামিলের গান। জামিলের গান? হ্যাঁ, জামিল আমায় কথা দিয়েছে, সে ঠিক আগের মতোই গান গেয়ে জানাবে। যে কাজে গেছে তাতে সফল হলে। আমার কেন জানি না মনে হচ্ছে ফিরাজ যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। ফিরে যাবে যদি না জামিল সময় মতো স্টেশনে পৌঁছায়। ফিরে যাবে যদি জামিল ভিড়ের মাঝে ফিরাজকে স্টেশনে খুঁজে না পায়। ফিরে যাবে যদি ছুরির গায়ে জমে থাকা মোস্তফা আজিজের রক্ত তার একমাত্র সন্তান
ফিরাজের তাজা রক্তে ধুয়ে সাফ না হয়ে যায়। কি বলছিস আফরিন? ছুরিটা কোথায়? ছুরিটা কোথায় আফরিন? আফরিন, চুপ করে থাকিস না। কথা বল, কথা বল আফরিন, ছুরিটা কোথায়? আফরিন, আফরিন, খোদাকে বাঁচতে, খোদাকে বাঁচতে বল, ছুরিটা কোথায়? জামিলের কাছে। ছুরি জামিলের কাছে। ছুরি জামিলের কাছে কেন? 17 বছরের পুরনো কলঙ্ককে রক্ত দিয়ে ধুয়ে ছুরিটাকে পবিত্র করার জন্য। তার মানে তুই তুই জামিলের হাতে ফিরাবে? ইয়া আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো। জামিলের হাতে ফিরাজ জামিল আমায় কথা দিয়েছে, তার কাজ শেষ হলেই সে আমাকে গান দিয়ে জানাবে। ওই তহসিলদারদের দপ্তরের সামনে উঁচু পাথরের টিলার উপরে উঠে তুই কি করেছিস আফসিন? এটা কি করলি? ভাইয়ের হাতে, ভাইয়ের, যে ভাই তার নিজের মায়ের পেটের ভাইয়ের থেকেও বেশি আজিজ ছিল জামিলের, তাকে কতল করতে তুই জামিলকে পাঠিয়েছিস? আরে ফিরাজের গুনাহ কি ছিল? সে মরা তাহাউসকে মারতে চায়নি তাই? শেষে শেষে তুই তোর নিজের ছেলেকে, আরে ফিরাজ আমাদের মতো নয়, সে একজন শিক্ষিত মানুষ। জীবনকে সে অন্য চোখ দিয়ে দেখে আফসিন। সে তো এখানকার মানুষদের ভালো করতে চেয়েছিল। এতগুলো মানুষের জীবন গড়ার থেকে একজন মানুষের জীবন নিয়ে তোর কাছে বড় হয়ে গেল আফসিন। मौत जिंदगी से बड़ा कैसे हो सकता है आपसे? कैसे हो सकता है? अल्लाह अल्लाह জামিল যেন স্টেশনে সময় মতো পৌঁছতে না পারে। ফিরাজের সঙ্গে যেন জামিলের দেখা না হয়। কায়রো ট্রেন যেন ফিরাজকে নিজের জায়গা মতো পৌঁছে দিতে পারে। আল্লাহ, পৌঁছে দিতে পারে। رسول الله
চেয়েছিলি সবজি